পড়াশোনা করলেই প্রচুর প্রচুর নম্বর নিয়ে আসা সম্ভব, এটা কিন্তু একেবারেই নয়। যাদের যাদের মধ্যে এই ধারণাটা রয়েছে তাদেরকে বলবো তোমরা ভুল চিন্তা ভাবনার মধ্যে রয়েছো। পড়াশোনা তো তোমাকে করতেই হবে, তারই সঙ্গে সঙ্গে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে যেগুলো তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে, অনেকটা বেশি এগিয়ে যেতে সাহায্য করবে, বেশি মার্কস আনতে সাহায্য করবে। সেই রকমই গুরুত্বপূর্ণ বেশ কিছু স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা টপার্স স্ট্র্যাটেজি বলতে পারো। কারণ একই সিলেবাসের ওপরের পড়া কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রী পড়ছে, তবুও তার মধ্যে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে আসছে, কেউ মাঝারি মানের মধ্যে থেকে যাচ্ছে। এই ঘটনা কেন ঘটে? নিশ্চয়ই সেখানে এমন কিছু তারা উপায় অবলম্বন করে, টপার্সরা এমন কিছু কৌশল নেয় যার জন্যই কিনা তার রেজাল্টটা বেশি ভালো হয়ে যায় তোমার থেকে। তাহলে তুমি কোন কোন দিক থেকে পিছিয়ে রয়েছো সেটা তোমাকে আগে খুঁজে বার করতে হবে। যে যে কথাগুলো এখন বলছি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সময় যখন একেবারেই কম, এই অল্প সময়ের মধ্যে তোমাকে কিছু কৌশল কিন্তু অবলম্বন করতেই হবে। শুধুমাত্র পড়ে গেলেই যে তুমি ভালো রেজাল্ট করে ফেলবে এরকমটা নয়। তাই এই কৌশলগুলো তোমাকে এখন থেকে নিতে তো হবেই, তারই সঙ্গে সঙ্গে সেই মতন করে অভ্যাস করতে হবে নিয়মিতভাবে, তবেই কিন্তু ভালো রেজাল্টটা অবশ্যই তুমি করে উঠতে পারবে। তো আমার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম, তোমাদের এই এসপি ম্যাম। চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি রয়েছে আজকের এই উপস্থাপনার বিষয়বস্তু। হ্যাঁ, তোমাদের ভূগোল বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির কথা বলবো, যেটা টপার্সদের সঙ্গে তোমাকেও কিন্তু কম্পিট করতে সাহায্য করবে। মানে টপার্সরা কেন তারা টপার হয়ে যায় সেই রকমই বেশ কিছু কৌশলের কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। ফোর্থ সেমিস্টারে তোমাদের ভূগোল বিষয়ের সিলেবাসটা এত বেশি, তুলনায় কিন্তু সময় অনেক কম। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তুমি ভাবছো কেন নিলাম বিষয়টা, অন্যান্য বিষয়গুলো যেগুলো তোমার কাছে ততটাও ভীতিপ্রদ মনে হচ্ছে না, হয়তো এই ভূগোল বিষয়টা নিয়ে তোমার এখন মনে হচ্ছে অনেক আশা করে নিয়েছিলাম, অনেক কিছু ভেবে তারপরে অনেক ভালো লাগা থেকে নিয়েছিলাম, মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করেছিলাম, তারপর ভাবলাম বা আমার ভালো লাগা অনুযায়ী এই বিষয়টাকে পছন্দ করেছিলাম, কিন্তু এখন এখানে এসে যে ভীষণ রকমের বড় একটা সিলেবাস দেখতে পাচ্ছি সেই জায়গায় এসে ভয় পেয়ে যাচ্ছ। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে কমেন্টও করেছো। তো তোমাদের এই ভয় ভীতি দূর করার জন্য বলো বা একটা গুরুত্বপূর্ণ রণকৌশল হিসাবে বলো, সেটাই কিন্তু তোমাকে এখন আমি জানাতে চলেছি। এই যে টপার স্ট্র্যাটেজি হিসাবে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কি, ভূগোল বিষয়টা এমন একটা বিষয়, একে সকল বিষয়ের জননী বলা হয়। সুতরাং সে তাকে তো আর এত সহজে জানা যায় না, তাকে জানতে গেলে একটু তো এফোর্ট দিতেই হবে। তো সেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট কিছু কৌশল কিন্তু অবলম্বন করতে হবে। তুমি কোন উপায় অবলম্বন করলে অবশ্যই পরীক্ষকের কাছ থেকে সর্বোচ্চ নম্বরটা আদায় করে নিতে পারবে, সেগুলোই কিন্তু আজকের উপস্থাপনায় থাকছে। তাই এগুলো তোমাকে শুনতে হবে, বুঝতে হবে, সেইটা প্রয়োগও করতে হবে তোমার পরীক্ষার খাতায়। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন যদি তুমি করতে পারো তাহলে পরীক্ষক তো খুশি হবেন, এবং সেই অনুযায়ী প্রথম থেকেই যদি খাতার ফ্রন্ট পেজ থেকে তোমার খাতা সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন আসে, পরীক্ষক কিন্তু সম্পূর্ণ নম্বরটা অনায়াসেই দিয়ে থাকবেন। তো এই সুন্দর প্রেজেন্টেশন অর্থটা কি, সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে খাতাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। যদি কোথাও কোনো একটা শব্দ বাক্য ভুলবশত লিখে ফেলো বা মনে হয়েছে যে এটা ভুল হয়ে গেল, তাহলে জাস্ট লাইন থ্রু করে দাও। সেখানে কিন্তু অনেক আঁকিবুকি করে অনেক রকম হিজিবিজি করে কাটতে যাবে না। খাতা যদি অপরিচ্ছন্ন হয়ে যায় তখনই কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় পরীক্ষকের, আর তখনই নাম্বারটাও কিন্তু কম আসতে থাকে। তাহলে প্রথম তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা ঠিকঠাক হতে হবে। ভূগোল বিষয়টাতে সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে ছবি। ছবির ওপরে গুরুত্ব দিতে হবে, উদাহরণের ওপর গুরুত্ব দিতে হবে। এইবার যেরকম মার্কসের প্রশ্ন আসবে সেই অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে। তাহলে এই কথাগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে। ধরো 2 নম্বরের একটা প্রশ্ন, তাহলে সেই 2 নম্বরের প্রশ্নের উত্তর যদি তুমি শুধুমাত্র যে কোনো একটা লাইনে বা একটা শব্দে, বা একটা শব্দে তো হবে না, একটা লাইনে যদি লেখো, তাহলে কি সেটার ক্ষেত্রে পুরো নম্বর আশা করতে পারো তুমি? কখনোই নয়। 2 নম্বরের প্রশ্নের উত্তর অন্তত 2 থেকে 3 লাইন তো অতি অবশ্যই হতে হবে।
যখন তোমার ক্লাসটা উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তখন একদম সামান্য একটু লিখেই তুমি নাম্বার পেয়ে যাবে এরকম কিন্তু নয়। এটা তো এমসিকিউ প্যাটার্নে একেবারেই হচ্ছে না। তাই তোমাকে মাথায় রাখতে হবে 2 নম্বর প্রশ্নের উত্তর যেন অন্তত 3 লাইনে হয়, এটা একটা। এইবার ধরো 3 নম্বরের প্রশ্নের উত্তর, তাহলে 3 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য ঠিক কতগুলো শব্দ তুমি ব্যবহার করবে, কতটা লিখবে, সেটা সম্পর্কেও কিন্তু তোমার আইডিয়া থাকা উচিত এবং সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। আর 3 নম্বরের প্রশ্নে যদি ছবি দেওয়া সম্ভব হয় অতি অবশ্যই তোমাকে কিন্তু ছবি দিতে হবে, এই কথাটাও মাথায় রাখতে হবে। আর যখন তুমি 5 মার্কসের কোশ্চেন লিখছো তখন এই 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাকে মাথায় যে কথাগুলো রাখতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর লেখার শুরুতেই তোমাকে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিতে হবে 2-3 লাইনে, যেটায় তুমি ভূমিকা বলে উল্লেখ করবে না, ইন্ট্রোডাকশন বলে উল্লেখ করবে না, কিন্তু 2-3 লাইন সেই সম্পর্কে প্রশ্নটা অনুযায়ী 2-3 লাইন তোমাকে লিখতে হবে। তারপর তুমি পয়েন্ট আকারে পুরো অ্যান্সার করছো, সেখানে 5 মার্কের জন্য যে প্রশ্নই আসুক অতি অবশ্যই সেখানে কিন্তু ছবি দেওয়া যাবে। এরকম প্রশ্নই কিন্তু ভূগোলে 5 মার্কে আসবে, তাহলে সেখানে অবশ্যই করে তোমাকে ছবি আঁকতে হবে। এইবার ছবিটা শুধু এঁকে দিলেই হবে না, ছবির মধ্যেও একটা সৌন্দর্য বোধ যাতে আসে তার জন্য ছবিটা আঁকার পরে অবশ্যই তাকে ফ্রেম করে দাও, চারপাশ থেকে বক্স করে ঘিরে দাও। আর কিসের ছবি আঁকলে তুমি সেটা কিন্তু মাস্ট বি লিখতেই হবে। ছবিটা তুমি শুধু এঁকে দিলে কিসের ছবি কেন আঁকলে সেটাই বোঝা গেল না, এরকম করলে কিন্তু হবে না। ছবিটা সুন্দর করে আঁকতে হবে, বক্স করে ঘিরে দিতে হবে এবং কিসের ছবি সেটাও লিখে দিতে হবে। আর একদম উত্তরের শেষ অংশে যখন তুমি চলে আসছো সেখানেও 2 থেকে 3 লাইন একেবারে উপসংহারের মতন করে লিখবে, কিন্তু উপসংহার বলে পয়েন্ট করবে না। এইবারে যে ইন্ট্রোডাকশন যেটা বললাম সেটা লেখার পরে প্যারা চেঞ্জ করে আসল উত্তর শুরু করবে, আবার আসল উত্তর যেখানে শেষ হচ্ছে, যেখানে উপসংহার শুরু করবে সেটাও কিন্তু আলাদা প্যারা করে করবে। এইভাবে যদি তুমি সাজাও তাহলে দেখবে উত্তরটা খুব পরিপাটি, মানে অল্প লিখলেও কিন্তু সেটা খুব পরিপাটি দেখাবে এবং সেখান থেকে তুমি পুরো নম্বরটা অল্প লিখেই কিন্তু আদায় করে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে। প্রপার স্ট্র্যাটেজি হিসাবে আরও তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে পয়েন্ট। এই যে বিষয়টার কথা বলছি ভূগোল বিষয়, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও হতে পারে, এটা আমি মূলত আজকে তোমাদেরকে ভূগোল সম্পর্কেই বলছি। তো এখানে কিন্তু পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে তোমাকে। এর আগেও আমি তোমাদের কৌশল হিসাবে বেশ কতগুলো কথা বলেছিলাম, সেখানেও বলেছি যে তোমরা পরীক্ষার সময় 2 রঙের পেন ব্যবহার করো, সেখানে তোমরা নীল কালি কালো কালি ব্যবহার করো। তুমি যদি পুরো অ্যান্সার কালো কালিতে লেখো তাহলে ব্লুতে পয়েন্টগুলো করো, আর যদি ব্লুতে লেখো তাহলে সেখানে ব্ল্যাক দিয়ে পয়েন্টগুলো করো। এইবার মেন পয়েন্ট সাব পয়েন্ট কোনটা কি করছো সেটা ভালো করে মাথায় রাখতে হবে। আর অ্যান্সার লেখার পর যেটা মেন ওয়ার্ড থাকছে সেটাকে অবশ্যই আন্ডারলাইন করো। এইভাবে এই কৌশলগুলো অবলম্বন করলে কিন্তু অবশ্যই তুমি পুরো নম্বর আনতে পারবে। 2 নম্বরের প্রশ্নে যদি কোথাও কাকে বলে বলা হয় তাহলে তার উত্তরটা লেখার সময় বলা হয় এই যেটা বলছো এই মূল টার্মটা সেখানে আন্ডারলাইন করে দাও। এইভাবে এবং 5 নম্বরের প্রশ্নে 3 নম্বরের প্রশ্নে যেগুলো হাইলাইটেড ওয়ার্ড সেগুলোকে কিন্তু আন্ডারলাইন যদি করতে পারো অবশ্যই সেটা তোমার একটা ভালো ইমপ্রেশন নিয়ে আসবে। এই রকমই গুরুত্বপূর্ণ আরও যে কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যেটা বিভাগ অনুযায়ী প্রশ্নগুলো যখন থাকে তখন সেই প্রত্যেকটা বিভাগ যদি নির্দিষ্ট অর্ডারে তুমি করতে পারো সব থেকে ভালো। মানে ধরো বিভাগ কয়ে যে প্রশ্নগুলো আছে বা পার্ট এ বলে যেগুলো থাকলো সেই প্রশ্নগুলো যদি সেখানেই শেষ করে দাও, তারপরে আবার যদি পার্ট বি শুরু করো তাহলে সব থেকে মানে ঠিকঠাক অর্ডারে যদি তুমি করতে পারো তাহলে সব থেকে ভালো হলো, এতে পরীক্ষক কিন্তু প্রীত হন। আর যদি তুমি এইখানে একটা আবার এই বিভাগেরই প্রশ্ন 4-5 পাতা পরে লিখলে তাহলে সেই জায়গাটায় একটুখানি ব্যাপারটা হ্যাপাজার্ড হয়ে যায়। কিন্তু এই হ্যাপাজার্ড ব্যাপারটা হলেও কিছু করার নেই, যখন তুমি হয়তো প্রথমে লিখতে মনে হলো যে এটা তুমি পারবে না, পরে গিয়ে মনে হলো যে কিছু হলেও লিখতে পারবে, সেটা দাগ নম্বর উল্লেখ করে তুমি লিখতেই পারো, কিন্তু সেখানে তুমি নাম্বার পাবেও। কিন্তু এইটা বলছি যে যদি তোমার পরপর লেখা থাকে, সুবিধা থাকে, তুমি যদি পরপর অ্যান্সার করতে পারবে বলে মনে করো তাহলে এখানে একটু সেখানে একটু এরকম না করে একদম ঠিকঠাক অর্ডারে তুমি উত্তরগুলো করবে। এইবার একটা বিভাগের পর যখন অন্য বিভাগ শুরু করবে তখন সেখানে বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখবে, এইটা একটা কৌশল। আর একই বিভাগের মধ্যে যখন একাধিক প্রশ্নের উত্তর লিখছো, প্রথম প্রশ্নের উত্তরের পর দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন করবে সেখানেও কিন্তু কিছুটা গ্যাপ দেবে। এইভাবে লিখলে দেখবে খাতাটা অনেক বেশি সুন্দর দেখতে লাগছে, পরীক্ষকও কিন্তু খুশি হবেন।
আর একটা যে ব্যাপারটা তোমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে কিন্তু তোমরা টোটাল এমসিকিউ এর উপর পরীক্ষা দিয়েছিলে, যেখানে তোমাদের কোনো বানানের ব্যাপার ছিল না, কোনো হাতের লেখার ব্যাপার ছিল না, এগুলো কোনো কিছু দেখার ব্যাপারই ছিল না। কিন্তু এই ফোর্থ সেমিস্টারে এসে তোমাকে যেহেতু টানা বড় প্রশ্নের উত্তর করতে হবে, সেখানে যেমন হাতের লেখা একটা বিষয় হয়ে দাঁড়াবে, তেমনি কিন্তু বানান ভুল হওয়া না হওয়াটাও একটা বিষয় হয়ে দাঁড়াবে। তাই তোমাকে অবশ্যই লিখে অভ্যেস করতে হবে। যেহেতু দীর্ঘদিন তোমরা বড় প্রশ্নের উত্তর করোনি, তাই তোমার হাতের যে স্পিড গতি সেটা কিন্তু তুলনায় সীমিত হয়ে গেছে। তাই আবার নতুন করে লিখে লিখে অভ্যেস করলে তবেই কিন্তু সেটা ফেরত আনা সম্ভব, নির্দিষ্ট সময়ের মধ্যে তবেই উত্তরপত্রটা কমপ্লিট করা সম্ভব হবে। এখানে হাতের লেখা মানে এমন নয় যে ছবির মতো সুন্দর হতে হবে, কিন্তু পরীক্ষকের বোঝার উপযোগী হাতের লেখা অতি অবশ্যই হতে হবে, মানে পরিচ্ছন্ন হতে হবে, লেখাগুলো যেন গোটা গোটা হয়। তার মানে অনেক বড় বড় অক্ষর এরকম কিন্তু বলছি না, গোটা গোটা মানে বড় বড় অক্ষর এরকম নয়, আবার একদম ছোট্ট করে লিখবে সেটাও নয়। লেখাটা যেন দৃষ্টি নন্দন হয়ে থাকে, সেই রকম মনোগ্রাহী হয়, সেইভাবে তোমাকে লিখতে হবে। আর অবশ্যই বানানের দিকে নজর দিতেই হবে। এই যে কৌশলগুলোর কথা বলছি, এইগুলো কিন্তু প্রপার স্ট্র্যাটেজি হিসেবে তুমি ধরো এবং সেইভাবেই তুমি এখন থেকে লেখাটা অভ্যেস করো। তাহলে অবশ্যই ছবির ওপর জোর দেবে, অবশ্যই উদাহরণের ওপর জোর দেবে, পয়েন্ট সাব পয়েন্টের ওপর জোর দেবে, তেমনি খাতার যে দুটো বিভাগের মধ্যে গ্যাপ সেটা ঠিক রাখবে, দুটো লাইনের গ্যাপটা ঠিক রাখবে, দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপটা ঠিক রাখবে, দুটো দাগের প্রশ্ন সেখানটাও কিন্তু ঠিকঠাক রাখতে হবে। আর মার্জিনটাকে তুমি কিভাবে দেবে? মার্জিনটা দেখা গেছে যে পরীক্ষার্থীরা প্রথম দিকে খাতাটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করে, পরের দিকে কিন্তু একেবারে সময়ের অভাবে সেটা করে উঠতে পারে না। তো এই মার্জিন দিতে গিয়ে দেখা গেছে কোনো কোনো খাতায় চারপাশে মার্জিন দিয়েছে অনেক চওড়া করে, এটার কোনো প্রয়োজন নেই। তোমার হাতের যে ডান দিকের অংশটা খাতায় পড়ছে সেই দিকটায় মার্জিন দেওয়ার কোনো দরকার নেই, আর খাতার নিচের অংশেও কিন্তু মার্জিন দেওয়ার দরকার নেই। একদম ওপরেরটায় আর তোমার বাম হাতের দিকে যে অংশটা থাকছে খাতার, সেই অংশটা শুধুমাত্র মার্জিন করলেই হবে। তাও যদি তোমার সময় অভাব থাকে তাহলে সেখানটা যে মার্জিন করতে হবে এমন নাও হতে পারে, তুমি খাতাটা যদি ভাঁজ করে দাও তাহলেই যে রেখাটা আসবে সেই অনুযায়ী থাকলেও সেই ডিস্টেন্সটা মেনটেন করলেও হবে। অতি অবশ্যই তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দাগ নম্বরটা। তাড়াহুড়ো করে লিখতে গিয়ে দেখা গেছে বহু ছাত্রছাত্রীর ক্ষেত্রেই দেখা গেছে প্রশ্নের দাগ নম্বরই উল্লেখ করেনি, উত্তর লিখে গেছে। তাহলে সেখানে পরীক্ষক কিন্তু একটু, যেহেতু টানা খাতা দেখতে হয়, অনেকগুলো খাতা দেখতে হয়, তখন কিন্তু অখুশি হয়ে যাবেন। কোন দাগের প্রশ্ন, কি ব্যাপার, কথা থেকে হঠাৎ করে দুম করে এসে পড়ে গেল, এরকম ঘটনাটা যেন না ঘটে। অবশ্যই দাগ নম্বর উল্লেখ করে উত্তরটা লিখতে হবে। তো এই বিষয়গুলো যদি তুমি লক্ষ্য রাখো তাহলে অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট তো করবেই, এতটাই ভালো হয়তো হয়ে যাবে যেটা কিনা তুমি নিজেও আশা করে উঠতে পারো। তো এইভাবে তোমাকে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে, এখন থেকেই সময় ধরে প্র্যাকটিস করতে হবে। শুধু শুনে নিলে বুঝে নিলে এরকম করলে হবে না। স্টেজে মেকআপ এই কথাটা কিন্তু সবসময় যুক্তিযুক্ত হয় না। তাই অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো, এইভাবেই লেখা অভ্যেস করতে থাকো। আর আজকের বলা এই স্ট্র্যাটেজিটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাই পয়েন্ট অপশান এলে অবশ্যই দিয়ে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।